বড় বউ, ও বড় বউ, তোমরা সবাই কোথায় গেলে? বাইরে এসো তো একবার। কি হয়েছে মা? সকাল সকাল এইভাবে ডাকছেন কেন? আপনার কি কিছু লাগবে মা? ছেলেগুলো আমার এমন অলস হলো কি করে বলো তো? আমি যে ওদের চিন্তায় চিন্তায় শেষ হয়ে যাচ্ছি। কি করব মা বলুন তো? আপনার কোনো ছেলেই যে কাজের নয়। সবাই শুধু খায় আর ঘুমায়। এইভাবে চলতে থাকলে যে ওদের হাত পা সব অচল হয়ে যাবে। আমার হয়েছে যত জ্বালা। লোকটা তো মরে গিয়ে বেঁচে গেছে, কিন্তু এই অলস পাঁচ ছেলের দায়ভার যে আমার কাঁধে দিয়ে গেছেন উনি। জ্বালা তো আর শুধু আপনার হয়নি মা, আমাদেরও যে জ্বালা হয়েছে। এই বাড়িতে কেন যে বাবা আমার বিয়ে দিয়েছিল? কি হয়েছে দিদি? সকাল সকাল এত চেঁচামেচি কিসের? চেঁচামেচি কি আর সাধে করি রে ছোট? আমাদের কপালে যে আমরা কাঠের ঢেঁকি জুটেছে, দেখতেই যা, কাজের কোনো গুণ নাই। আবার দুঃখের কথা মনে করিয়ে দিলে দিদি। সব কয়টা যে এক একটা মাকাল ফল, এদের দিয়ে সংসার হবে না দিদি। শুনুন মা, আপনার ছেলেরা যদি ভালো না হয় তবে এই সংসার আমি আর করব না। তোমার ঠাকুরপোকে তো কাল রাতেই বলে দিয়েছি আমি, কিছুদিনের মধ্যেই কাজ জোগাড় করতে না পারলে আমি সোজা বাপের বাড়িতে চলে যাব। এই সংসারে থেকে আমাদের কলুর বলদের মতন খাটা ছাড়া আর অন্য কোনো কাজই নেই। পাঁচটা বেটা ছেলে থাকতে আমাদের কিনা কাঠ কেটে রান্না করতে হয়। তোমরা দুঃখ পেও না বৌমারা, দেখো ওদের ঠিক একদিন সুবুদ্ধি ফিরে আসবে। আপনার ছেলেদের সুবুদ্ধি আসতে আসতে আমাদের না কুবুদ্ধি আবার চলে আসে মাথায়। এইভাবে সংসার হয় না মা, আপনি তো সবই জানেন। এমন হলে কি করে হবে বলুন তো? সকালে যে জল খাবার বানাবো, ঘরে একটাও দানা নেই যে ফুটিয়ে দেবো। তোমরা বরং রান্নাঘরে গিয়ে কাজ গোছাও, আমি দোকানে গিয়ে দেখি বাকিতে কিছু জোগাড় করে আনতে পারি কিনা। ঠিক আছে মা। গিন্নি, আরে ও গিন্নি, কোথায় গেলে তুমি? সকাল থেকে যে তোমার ছায়াটারও দেখা মিলছে না। যেমন ভাবে ডাকছো, মনে হচ্ছে বড্ড বড় কামাই করে এসেছো। কুম্ভকর্ণের মতন ঘুম ছাড়া জীবনে তো আর কিচ্ছুটি শেখনি। সকাল সকাল তুমি এমন রেগে আছো কেন গিন্নি? কি হয়েছে তোমার? ঘরে যে একটাও দানা পানি নেই, সেই খেয়াল আছে তোমাদের? অমন ষাঁড়ের মতন পাঁচটা জোয়ান ছেলে থাকতে সেই বাড়িতে ভাতের অভাব হয় কি করে? তা রান্নাঘরে যে আনাজপাতি নেই সেটা আমরা জানবো কি করে শুনি? আরে আমরা তো বেটা ছেলে মানুষ, আমরা কি রান্নাঘরের হাঁড়ির খবর রাখি নাকি? হ্যাঁ, হাঁড়ির খবরে যদি না রাখো, তাহলে নিজেদের পেটের খবর এত ভালো করে রাখো কি করে শুনি? না না, তোমার সাথে তো কথায় পেরে ওঠা দায় দেখছি। তার পারবে কি করে বলো? যে পুরুষের কাজের গুণ আছে, তার কথারও গুণ থাকবে। এত করে বলি, তবুও যদি তোমাদের একটু লজ্জা হতো। গিন্নি শান্ত হও, তুমি একটু শান্ত হও। আচ্ছা আচ্ছা, আমি বাজারে যাচ্ছি, দেখি কিছু আনাজপাতি কিনে আনি, যাচ্ছি আমি। কে কে এলো? চোর নাকি? হ্যাঁ, আরে বোকা, আমি এসেছি। তুই এত ভীতু কেন রে? এই ঘুমের মধ্যে হঠাৎ এমন জোরে শব্দ করলে কে না ভয় পায় বলতো দেখি? তুই নাক ডেকে ঘুমাচ্ছিস আর ওদিকে সকাল থেকে বাইরে তুলকালাম কাণ্ড বেঁধেছে। বড় বৌদি আর মেজ বৌদি খেপে গেছে। কেন রে, ওদের আবার সকাল সকাল কি হলো? ঘরে কিচ্ছুটি নেই, সকালের জল খাবার বানানো হয়নি, এক কথায় উনুন জ্বলেনি সকাল থেকে। এই নিয়েই বাইরে লঙ্কা কাণ্ড বেঁধেছে। কি বলিস কি রে? তাহলে তো রাতে আমার কাজটা বড্ড উপকার দিয়েছে। কি কাজ করেছিস আর কিসের উপকারের কথাই বা বলছিস? হ্যাঁ, আরে আগে বলতো, সকালে তুই খেয়েছিস কিছু? না রে, বাড়িতে উনুন জ্বলেনি, খাবো কি করে? ওই দেখ, টেবিলের উপরের বাটিতে ছোলা ভেজানো আছে। রাতেই আমি হাফ ভাব বুঝতে পেরে 10 টাকার ছোলা এনে ভিজিয়ে রেখেছিলাম। যা যা নিয়ে আয়, দুই ভাই মিলে খাই। হ্যাঁ, খুব ভালো কাজ করেছিস তুই। সকাল সকাল ভেজানো ছোলা খেলে শরীরের জোর বাড়ে, আর তাছাড়া পেটটাও ভরবে একটু। বেশি কথা না বলে খেয়ে নে তাড়াতাড়ি, না হলে বিমল দাদা আসলে আমাদের আবার ভাগ্যে কম পড়ে যাবে, ঠিক আছে?
গিন্নি, আরে ও গিন্নি, কোথায় গেলে তুমি? বাপের বাড়িতে। আরে গিন্নি, তুমি এখানে? আমি তো ভাবলাম রান্নাঘরে রান্না করছো। এখনো যে বাপের বাড়িতে যাইনি সেটা তোমার কপাল ভালো। বলি রান্নাঘরে গিয়ে কি করব শুনি? কেন, রান্না করবে? ঘরে যে কিচ্ছুটি নেই, তা রান্নাঘরে গিয়ে তোমার মুন্ডুটা রান্না করব? এই রে, গিন্নি খেপে গেছে রে, এখন সাবধানে কথা বলতে হবে। কি হলো, উত্তর দাও। রান্নাঘরে গিয়ে কি রান্না করব আমি? সেই জন্যই তো কচু শাক নিয়ে এলাম সবার জন্য। এখন যাও যাও, এই কচু শাক রান্না করো সবার জন্য। বলি তোমাদের অলস শরীরের সাথে সাথে মস্তিষ্কটাও কি অলস হয়ে গেছে নাকি, যে কিছু ভাবতে পারো না? কেন গিন্নি, কি হয়েছে? ভাত ছাড়া কচুর শাক কি দিয়ে খাবে শুনি? সে কি, ঘরে চালও নেই? না, নেই। মা গেছেন চালের জোগাড় করতে। তোমাদের কি কখনো লজ্জা হবে না একটু? এইভাবে আর কতদিন? আরে আমি তো বলেছি কাজ খুঁজে বের করব। এই দেখো তুমি, আমি ঠিক একটা কাজ খুঁজে বের করব। কাজ খোঁজার দরকারটা কি শুনি? আমাদের নিজেদেরই তো কত মাঠ পড়ে রয়েছে, সেগুলো ভাইরা মিলে চাষ করলেই তো পারো। মাঠের কাজ অনেক কষ্টের গিন্নি, ওসব কাজ যে আমরা পারবো না করতে। তাহলে আজীবন এমন না খেয়েই থাকতে হবে। কালই আমি বাপের বাড়িতে চলে যাব, পড়ে পড়ে ঘুমিও তখন 5 ভাই মিলে। তুমি রাগ করো না গিন্নি, আমি দেখি কিছু ব্যবস্থা করতে পারি কিনা। শাকগুলো রাখো, আমি দেখি চাল আনতে পারবো কিনা। মা, ও মা, কি হয়েছে তোমার? সকাল সকাল এমন মন খারাপ করে ঘরে বসে আছো কেন? আমার স্বাদ হয়েছে তাই বসে আছি। তা আমার কাছে কেন এসেছিস শুনি? সে কি কথা, তোমার কাছে আসবো না তো কার কাছে আসবো? আর সকাল সকাল বৌদির এমন চেঁচামেচি করা শুরু করেছে কেন বলো তো মা? রোজ রোজ এমন চেঁচামেচি আর ভালো লাগে না। ভালো না লাগলে বাড়ি থেকে বেরিয়ে যা। তোদেরকে আর বসিয়ে বসিয়ে খাওয়ানোর মতন কিছু নেই আমার কাছে। কি হয়েছে মা, আমার সাথে এমন খারাপ ব্যবহার করছো কেন তুমি? বয়স তো কম হয়নি তোদের, বয়সের সাথে সাথে বুদ্ধির পরিপক্কতা কেন এলো না তোদের? এত বয়স হয়েছে, এখনো এমন আলসেমি করলে চলে? কাজ খুঁজে পাই না মা, আর কেউ আমাদের কাজ দিতে চায় না তো কি করব? কাজ আবার খুঁজে পাস না, নাকি তোরা কাজ করতেই চাস না? তোর বাবার মাঠে এত জমি পড়ে আছে, তোরা ভাইরা মিলে সেই জমি চাষ করলে কি আবার কাজের খোঁজ করতে লাগে তোদের? আচ্ছা তুমি রাগ করো না মা, আমরা সবাই কাজ করব। তোদের কাজ করতে করতে আমাকে না দুনিয়া ছেড়ে চলে যেতে হয়। এসব কথা মুখেও আনবে না মা তুমি। এখন আমার চোখের সামনে থেকে বিদেয় হতো, তোদের কথা আমার আর ভালো লাগছে না। কি ব্যাপার বৌঠান, সকাল সকাল কচু শাক নিয়ে কোথায় চললে? আর সেই দুঃখের কথা বলবেন না দাদা। ঘরে আমার 5-5টা ছেলে থাকতে আমায় আর আমার ছেলের বউদেরকে কাজ করে খেতে হয়। তোমার ছেলেগুলো যে বড্ড অলস, কোনো কাজই তারা ঠিকমতো করতে পারে না। তাদের এই আলসেমি স্বভাবের জন্য আর কি। ভেবেছিলাম বিয়ে দিলে বোধহয় ঠিক হয়ে যাবে, কিন্তু এখন বিয়ে দিয়ে তো পড়েছি মহা বিপদে। আগে তো এই জ্বালা আমি একাই সহ্য করতাম, আর এখন ছেলের বউ দুটো আমার সাথে এগুলো সব সহ্য করে। ওদেরকে যেভাবেই হোক বোঝাতে হবে। ওদেরকে বোঝাতে তো আমি আর কোনো কমতি রাখি না দাদা। বোঝানোর সময় বলবে কাজ করব, কিন্তু পরে গিয়ে আবার সব ভুলে যায়। ওরা ইচ্ছে করেই কাজে যেতে চায় না, ওদেরকে একটা শিক্ষা দেওয়া খুব দরকার। কি করব বলুন তো? আপনি না হয় আমায় একটু উপায় বলে দিন। তোমাদের তো মাঠে অনেক ধান জমি আছে, তাই না? হ্যাঁ হ্যাঁ, সে তো আছেই, কিন্তু চাষের অভাবে জমিগুলো দিন দিন নষ্ট হয়ে যাচ্ছে। ওদেরকে দিয়ে ওই জমিগুলোই চাষ করাবো আমরা। কিন্তু কিভাবে দাদা? শোনো তাহলে, আমি যা বলি মন দিয়ে শুনে সেই মতো কাজ করবে। কি ব্যাপার বড় বৌদি, আজকে পাতে দেখছি কচু শাক আর কচুর তরকারি ছড়াছড়ি। তাই তো দেখছি, কচু দিয়ে সব রান্না হয়েছে আজকে। আরে যা হয়েছে সেটাই মুখ বুজে খা, এত কথা কেন বলিস তোরা? আমি যে কচু শাক এনেছিলাম সেগুলো তো কালকে রাতেই আমরা সবাই খেয়ে ফেলেছি, তাহলে আজকে আবার কচু শাক কে আনলো? মা সকালে মাঠে গিয়েছিল,
সেখান থেকেই মা কচুর শাক আর কচুর লতি নিয়ে এসেছে। ঘরে রান্নার আর কিছু ছিল না, তাই আমরা এই কচুর শাক আর কচুর তরকারি রান্না করেছি। বেশ করেছো বৌমা, তোমরা রান্না না করলেও আমি নিজেই আজকে রান্না করতাম। কেন মা, কি হয়েছে? আজকে আমি তোদের বাবাকে স্বপ্নে দেখলাম। তোদের বাবা আজকে সবাইকে কচু শাকের তরকারি দিয়ে ভাত খেতে বলেছে, আর তাছাড়া আরও একটা গোপন কথা মনে করিয়ে দিয়েছে। কি কথা মা? মাঠে আমাদের যে জমিগুলো পড়ে আছে, ওই জমিগুলো নিচে লুকিয়ে রাখা আছে গুপ্তধন। গুপ্তধন? তা তুমি আমাদের আগে বলনি কেন মা? আমরা এদিকে না খেয়ে মরছি আর তুমি কিনা জমিতে গুপ্তধন লুকিয়ে রেখেছো। আমি ভেবেছিলাম আমার 5 ছেলে কাজ করলে গুপ্তধনের থেকে অনেক বেশি সম্পদ আমার হবে, কিন্তু তোরা তো সব এক একটা অকর্মার ঢেঁকি। তাই তো বাবা মাকে স্বপ্নে দেখা দিয়ে সব মনে করিয়ে দিয়ে গেলেন। আপনি কেন শুধু শুধু ওদেরকে এগুলো বলতে গেলেন মা? ওরা কাজের কাজই করতে চায় না, আর ওরা নাকি মাটি খুঁড়ে গুপ্তধন বের করবে। সেটা অবশ্য তুমি ঠিকই বলেছো দিদি, মায়ের সেই গুড়ে বালি। কালকেই আমরা 5 ভাই গিয়ে মাটির নিচ থেকে গুপ্তধন বের করে আনবো। তোমরা রাজি তো? হ্যাঁ, আমরা সকালেই বের হব। অরুণ বরুণ, তৈরি থাকিস তোরা। ঠিক আছে দাদা। সে কাল দেখা যাবে। এখন খেয়ে যার যার মতন ঘুমোতে যা তো সবাই। সবাই হাত লাগিয়ে কাজ কর। মাটির কত নিচে গুপ্তধন আছে তা কে জানে, তাই সবাইকে হাত লাগিয়ে কাজটা করতে হবে। সে তো আমরা করছি দাদা, কিন্তু গুপ্তধন যদি মাটির অনেকটা গভীরে থাকে তখন কি করব আমরা? বাবা বয়স্ক মানুষ ছিলেন, আমার মনে হয় না বাবা এত গভীরে গুপ্তধন রাখবেন। আমারও সেটাই মনে হয়। গুপ্তধন থাকলে আমরা একটু খোঁড়াখুঁড়ি করলেই হয়তো পেয়ে যাব। সন্ধ্যের আগেই আমাদের সব জমিগুলো খুঁড়ে গুপ্তধনের সন্ধান বের করতে হবে। সবাই সেই মতো হাত লাগিয়ে কাজ করো। দাদা, আমার না কেমন খটকা লাগছে জানিস তো। কেন রে অরুণ, তোর আবার কিসের খটকা লাগছে? বুঝতে পারছি না গুপ্তধন কি আসলেই আছে। গুপ্তধন থাকলে তো এতক্ষণ খোঁড়াখুঁড়ির পরে বের হয়ে আসবার কথা। আমারও সেটাই মনে হচ্ছে। তারপরও চল আমরা আরো একটু খোঁড়াখুঁড়ি করে দেখি। অনেকদিন তো আমরা কোনো কাজ করিনি, এই সুযোগে আমাদের শরীরেও একটু ভালো হবে আর কি। বলতে পারিস এক প্রকার ব্যায়াম হয়ে যাবে, শরীরটাও চাঙ্গা হয়ে যাবে। কাজ না করে করে তো শরীরটা একেবারে নেতিয়ে গেছে আমাদের। ঠিক আছে, তাহলে চলো আমরা বিকেল পর্যন্ত খোঁড়াখুঁড়ি করে দেখি কি হয়। হ্যাঁ হ্যাঁ, তাই করবো আমরা, চলো। কি রে কমল, মা যে বললো জমিতে গুপ্তধন আছে, কই কিছুই তো পেলাম না। আমি আগেই বলেছিলাম জমিতে কিছু নেই, শুধু শুধু আমরা এত কষ্ট করলাম। কিন্তু মা কি আমাদেরকে মিথ্যে কথা বলেছে, নাকি বাবা মাকে মিথ্যে কথা বলেছিল? কি জানি বাবা, কে যে সঠিক আর কে যে বেঠিক তা আমরা কিভাবে জানবো বল দেখি। তাহলে এখন আমরা কি করব? চল চল সবাই বাড়ি ফিরে যাই। সারা দিনের খাটাখাটনিতে শরীর অনেকটা ক্লান্ত হয়ে গেছে, একটু বিশ্রাম দরকার সবার। কি ব্যাপার, তোরা এগুলো নিয়ে মাঠে এসেছিস কেন? আগে বলো, তোমরা গুপ্তধন পেয়েছো? না গো বৌদি, গুপ্তধন তো দূরের কথা, লোহার কাঁকড়ও নেই জমিতে। তাহলে এখন কি করবে তোমরা? এত কষ্ট করে জমিতে খোঁড়াখুঁড়ি করলে। আমি হয়তো স্বপ্নে ভুল শুনেছি তাহলে। তা জমি যখন তোরা খুঁড়েই ফেলেছিস, তখন এটা ফেলে রেখে আর লাভ কি বল? তোরা বরং সারা জমিতে এই কচুর শাকের চারাগুলোকে লাগিয়ে দে। হ্যাঁ, সেটা করা যেতেই পারে। চল চল সবাই মিলে কচু শাকের চারাগুলো লাগিয়ে দিই। হ্যাঁ হ্যাঁ, তাই চলো আমরা 3 জনে মিলে কচু শাকের চারাগুলো লাগিয়ে ফেলি, আর অরুণ এবং বরুণ সেগুলোতে জল দিয়ে দে। ঠিক আছে দাদা, আমি আর বরুণ মিলে গাছের চারাগুলোতে জল দিয়ে দিচ্ছি। তোরা চারাগুলো লাগা, আমি আর বৌমারা বাড়ি থেকে জৈব সার আনছি। ঠিক আছে মা। সারা শরীর কি যে ব্যথা হয়ে গেছে দাদা। ব্যথা তো হবেই, এত জমি পুরোটা আমরা খোঁড়াখুঁড়ি করেছি, তাও আবার অনেক দিন পরে কাজ করেছি, শরীর তো ব্যথা হবেই। কিন্তু এত খোঁড়াখুঁড়ির ফল কি হলো? আরে গুপ্তধন তো পেলামই না, শেষে কিনা কচু শাকের গাছ লাগিয়ে আসতে হলো।
কি আর করবে দাদা, কচু শাক হলে তাই দিয়ে সংসার চালাবো আমরা। হ্যাঁ, তা মা তো স্বপ্নে কচু শাক খাওয়ার কথা শুনেছেন, তাই দিয়েই সবাই রোজ রোজ ভাত খাবো। সব কিছুতে হাসি ঠাট্টা করিস না তো। আরে এত কষ্ট করে এমনিতে কিছু পেলাম না, তার উপর তোর এই ঠাট্টা ভাল লাগছে না। কি হয়েছে দাদা? কি নিয়ে এত কথা চলছে তোদের? না না, তেমন কিছু না। তোরা সকাল সকাল উঠি কোথায় গেছিলিস? হ্যাঁ, সকাল থেকে তো তোদের দুজনকে কোথাও দেখতে পেলাম না। আমরা আমাদের জমিতে গিয়েছিলাম দাদা, গিয়ে দেখি কি সুন্দর কচু গাছগুলো বেড়ে উঠতে শুরু করেছে, তাই জল দিয়ে এলাম গাছগুলোতে। তাহলে তো মাঠে কচুর ভালো ফলন হবে বোঝা যাচ্ছে। হবে বলছো কি গো? হওয়া শুরু করে দিয়েছে দাদা। ভালো ফলন হলে আমরা বাজারেও বিক্রি করতে পারবো। বাবার যে তরকারির আড়তটা পড়ে আছে সেটাই না হয় আমরা আবার চালু করব। যদি ভালো ফলন হয় তবে করাই যায়, কিন্তু তার জন্য আমাদের জমি পরিচর্যা করবার দরকার। গাছগুলোতে সার জল দেওয়া দরকার নিয়মিত। হ্যাঁ, তুই ঠিকই বলেছিস। চল সবাই গিয়ে সার জলের ব্যবস্থা করে আসি। কি ব্যাপার রে, তোরা তিনজনে খেতে এলি, তো অরুণ আর বরুণ এলো না কেন এখনো? ওরা তো বাড়িতে নেই মা, সকালে উঠেই কোথায় যেন বেরিয়েছে। কোথায় যায় কি করে আমাদেরকে তো কিছু বলে যায় না, আমরা কি করে বলবো বলো কোথায় গেছে? মাঠের দিকে গেছে বোধহয় মা। কাল তো বাজারে ঘুরে ঘুরে কচু শাকের বাজার দর দেখিয়ে এসে আমায় বলেছে এবার বাজারে কচু শাকের চাহিদা অনেক বেশি, আর তাছাড়া শহরেও নাকি অনেক চাহিদা কচু শাকের। তাই তো এবার শহরের লোকজন মোড়ল মশাইকে কচু শাকের বায়না দিয়েছে। কি রে, অমন হাঁ পাচ্ছিস কেন? কি হয়েছে তোদের? সকাল সকাল কোথায় গিয়েছিলিস তোরা? একটু সবুর করো, সব প্রশ্নের উত্তর একসাথে দিই কিভাবে বলো তো? আমি বলছি, আমরা সকালে উঠেই আমাদের জমিতে গিয়েছিলাম। সেখানে গিয়ে দেখলাম আমাদের জমিগুলো সব কচু শাকে ভরে গেছে। জমির যেদিকেই তাকাই শুধু কচু শাক আর কচু শাক। তাহলে তো এবারে শাক বিক্রি করে আমরা 5 ভাই অনেক লাভবান হব। শুনেছি বাজারে কচু শাকের অনেক দাম যাচ্ছে। এই শাক বিক্রি করে তোরা অনেক টাকা আয় করতে পারবি বাবা। এটা তো গুপ্তধনের থেকে কম কিছু নয়। এবার বুঝেছিস আসলে গুপ্তধন কি? তার মানে তুমি আমাদের জেনে বুঝে এসব করিয়েছো? হ্যাঁ, মা আর আমরা দুজনে সব জানতাম। আমরা চেয়েছিলাম তোমরা নিজের হাতে কাজ করো, আর এর ফলন দেখে বুঝতে পারো কেন কাজ করবে তোমরা। এই শাক বিক্রির টাকা দিয়ে বাবার আড়তটা আবার চালু করবে তোমরা। গুপ্তধনের কথা না বললে তো কেউ আর কষ্ট করে কাজ করতে যেতে না। আমাদের মূল লক্ষ্যই ছিল তোদের দিয়ে কাজ করানো আর এর সুফল বোঝানো। এখন সবাই খাওয়া দাওয়া সেরে মাঠে যা। মাঠে গিয়ে কচুর শাক তুলে বাজারে নিয়ে যেতে হবে। আরে এবারে কচু শাকের ফলন খুব ভালো হয়েছে কমল, কিন্তু আমরা বাজারের কেনা কোনো সার দেব না মাঠে। এমনিতেই আমাদের কচু শাকের ফলন ভালো। হ্যাঁ দাদা, হিসেব করে দেখলাম ওসব সার কিনলে আমাদের খরচও বেশি, আর সেটা মানুষের জন্য ক্ষতিকর। তাই তার থেকে জৈব সারই ভালো। আর তাছাড়া জৈব সার বানাতে আমাদের আলাদা কোনো খরচও নেই। এই সারের ব্যবহারে কচু শাকের গুণাগুণ বজায় থাকছে। মা, আমাদের দিয়ে কাজ করানোর কি উপায়টাই না বের করলে না? মায়ের বুদ্ধি আছে বলতে হবে। তবে এটাই আমাদের কাছে গুপ্তধনের চেয়ে কম কিসের দাদা? তোমাদের মা আর আমি মিলেই তোমাদের গুপ্তধন দেখাবো ভেবেছিলাম। আমরা দুজনে মিলেই তাই বুদ্ধিটা করেছিলাম। খুব ভালো করেছেন কাকা, না হলে যে আমরা আজীবন এমন অলসে রয়ে যেতাম। এখন আর আমরা তেমন নই, বাবার ব্যবসাটা দাঁড় করিয়েছি। আমি শহরে বায়না দিয়ে এসেছি, ওরা তোদের থেকে কচু শাক নেবে বলেছে। তোদের সব তৈরি আছে তো? আমরা সব গুছিয়ে রেখেছি কাকা, ও নিয়ে আপনি কোনো চিন্তা করবেন না। আমাদের 5 ভাইয়ের কচু শাক বাজারে বিক্রি ছাড়াও শহরে যাবার পথ করে আপনি আমাদের বড্ড উপকার করলেন কাকা। না করে কি আর করতাম বলো? তোদের বাবা যে আমার একমাত্র বন্ধু ছিল, তার ছেলেদের এমন অধঃপতন আমি কি করে দেখতাম বলো?
এখন আর দেখতে হবে না। আর সেই সাথে আপনি আমাদের সাথে ব্যবসায় অংশীদার হিসেবে শহরে ব্যবসা করবেন কাকা। তোদের 5 ভাইয়ের কচু শাকের নামটা গ্রাম থেকে শুরু করে শহরেও ছড়িয়ে যাচ্ছে, আর আয় রোজগারও অনেক হচ্ছে। আর এটাই হলো তোদের জন্য গুপ্তধন।